আমাদের অফবিট সাউথ ইন্ডিয়া ভ্রমণ সিরিজের আজ তৃতীয় এবং অন্তিম পর্ব। আগের দুই পর্বে আপনারা দেখেছেন তামিলনাড়ুর বেশ কয়েকটি স্বল্প জানা জায়গা, যেগুলো তথাকথিত ভ্রমণ মানচিত্রের বাইরে। এই পর্বে আপনাদের নিয়ে সাফারি করব বন্দিপুর টাইগার রিজার্ভে, এবং তার সঙ্গে থাকছে মাইসুর প্যালেসের সমস্ত ডিটেলস এবং টিপু সুলতানের সমাধি ক্ষেত্রের হদিশ। চলুন তবে শুরু করা যাক আজকের পর্বটি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 26শে অক্টোবর 2025। আমরা দেখেছিলাম গতকাল আমরা এই বন্দিপুরে রাত্রের দিকে এসে আমরা ঢুকেছিলাম কর্ণাটকের চামরাজনগর ডিস্ট্রিক্টে বন্দিপুর। তো এখন আমরা রেডি, এখন সকাল 6:10 বাজে। এখানে সাফারি স্টার্ট হয় সকাল 6:30 থেকে। অক্টোবর মাসের কথা, গরমের সময় আরও আগে হয়, 6টা থেকে হয়। তো আমরা এখন এখান থেকে আমরা খানস গুফা যেখানে আছি সেখান থেকে যে সাফারি গেটটা জাস্ট 1 কিলোমিটার। তো আমরা এখন আমাদের ভেহিকেলে করে ওইখানটায় যাচ্ছি। ওখানে গিয়ে আমাদের আজকে সাফারি স্টার্ট হবে। চলো, আমরা চলে এসেছি এই সাফারি গেটের কাছে। এই জায়গাটায় অ্যাকচুয়ালি সবকটা সাফারি জিপ এখানে একত্রিত হয়। এখানে 3 রকম ভেহিকেলস আছে। একটা হচ্ছে যেটা সাফারি জিপ বলে আমরা জানি, আর তাছাড়া এখানে ক্যাম্পার আছে, আর ক্যাম্পার ছাড়া আর একটা বাসও আছে। তো আমরা আমাদের মর্নিং সাফারিতে আমরা ক্যাম্পার নিয়েছি, এবং আজকে আমাদের ইভিনিং সাফারিও আছে, সেখানে আমরা বাস নিয়েছি। বাসে পার হেড বেসিসে বুকিং হয়, অ্যান্ড ইট ইজ ₹750 পার হেড। আর ক্যাম্পার আমরা যেটা বুক করেছি, একটা ক্যাম্পার পুরো আমাদের লেগেছে 10,000 টাকা করে। তো দুটো ক্যাম্পার ইজ 20,000। বুকিং আমরা আগে থেকেই করে নিয়েছি, অনলাইনও আপনারা করতে পারেন। আর আমাদের এখানে যেটা যে হোটেলে আমরা আছি, যে রিসোর্টে খানস গুফা, প্রত্যেকটা রিসোর্টেরই এই সিস্টেমটা আছে। যদি আপনারা আগে থেকে বলে দেন তাহলে দে উইল বুক দ্য সাফারি ফর ইউ। তো আমরা এখন ওয়েট করছি আমাদের ক্যাম্পারের জন্যে। ক্যাম্পার এলেই আমরা বেরিয়ে যাব। আমাদের সাফারি শুরু হয়ে গেছে। আমরা একটা ক্যাম্পারে 8 জন আছি, আর একটাতে 7 জন আছে। বন্দিপুর সম্বন্ধে কয়েকটা কথা আপনাদের বলে দিই। টোটাল স্কোয়ার কিলোমিটার হচ্ছে অলমোস্ট 1460 স্কোয়ার কিলোমিটারের এরিয়া বন্দিপুর, বিশাল এরিয়া। আর এই বন্দিপুর অ্যাকচুয়ালি 2টো স্টেট নিয়ে বিস্তৃত। আমরা এখন কর্ণাটকের পার্টে আছি। কর্ণাটকের পার্টে বন্দিপুর ন্যাশনাল রিজার্ভ। এই একই ফরেস্ট কিন্তু এক্সটেন্ড করে গেছে তামিলনাড়ুতে। আমরা এখন ঢুকে পড়েছি কোর জোনে। এটা মঙ্গলা ড্যাম। বন্দিপুর ন্যাশনাল পার্কের প্রাকৃতিক সৌন্দর্য যেন এক জীবন্ত চিত্রপট। ঘন সবুজ শালসেগুনের বন এবং নরম আলো ছায়ার খেলা। সাফারির পথে প্রতিটি বাঁকে লুকিয়ে আছে নতুন চমক। প্রকৃতির নিঃশব্দ অথচ গভীর উপস্থিতি আপনাকে মুগ্ধ করে রাখবে। এখানে সময় যেন একটু ধীরে চলে, আর প্রতিটি মুহূর্ত আপনাকে প্রকৃতির আরো কাছাকাছি নিয়ে যাবে। এই যে আমাদের আজকের প্রথম সাইটিং, দেখুন একদল হরিণ সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদেরই দিকে। সামনে যে গাছটি দেখছেন, এর নিচে আজও একটি শিবলিঙ্গ এবং নন্দীর পাথরের মূর্তি আছে। তবে কোর এরিয়া বলে এখন আর এখানে পুজো দেওয়ার অনুমতি নেই। এবারে পেলাম ময়ূরের দেখা, পরপর 2টি। জঙ্গল সাফারির ব্যাপারে একটা কথা আমি সবসময় বলে থাকি। হ্যাঁ, এটা ঠিক যে আমরা সাফারিতে আসি বন্য প্রাণ দেখার জন্য, তবে এটা মাথায় রাখা দরকার যে ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কিন্তু চিড়িয়াখানা নয়। সাইটিং অনেকটাই নির্ভর করে ভাগ্যের উপরে। তবে অরণ্যকে যদি আপনি উপভোগ করেন, তবে সাইটিং না হলেও কোনো দুঃখ থাকবে না। আর প্রতিটি জায়গার অরণ্যের নিজস্বতা আছে, বিশেষত্ব আছে। আসুন সেটিকে প্রাণ ভরে আমরা উপলব্ধি করি। এবার আরেকটি দুর্লভ সাইটিং। গাছের কোটরে দেখুন বসে আছে স্পটেড আউলেট। আমাদের সকালের সাফারির এখানেই শেষ। এখন আমরা ফিরে যাব খানস গুফাতে। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমরা এখন সেরে নিচ্ছি লাঞ্চ। আমাদের পরের সাফারি দুপুর 3টেতে। এই যে আমরা চলে এসেছি আমাদের আফটারনুন সাফারিতে। এইবার আমাদের জন্য থাকছে বাস সাফারি।
শুরুতেই দেখা হয়ে গেল একদল হরিণের সঙ্গে। এবারে আমরা আলাদা ট্র্যাকে সাফারি করছি, পেলাম এই জলাশয়টিকে। আমাদের দুপুরের সাফারির দ্বিতীয় সাইটিং। দেখুন, এক বিশালাকায় সার্পেন্টিক্যাল গাছে বসে আরাম করে তার দ্বীপ্রাহরিক আহার সেরে নিচ্ছে। আবার হরিণের দেখা। বন্দিপুরের হরিণের সংখ্যা কিন্তু অজস্র। লাস্ট সেন্সাস অনুযায়ী এখানকার হরিণের পপুলেশন ডেন্সিটি প্রতি বর্গ কিলোমিটারে 28টি করে হরিণ। খানিকে গিয়ে পেলাম একদল লাঙ্গুরকে গাছের ডালে। এবারে বিগ ম্যামাল দেখা পেলাম গৌড় বা ইন্ডিয়ান বাইসনের। দুপুরের সাফারির এখানেই শেষ। এবার আমরা ফিরে যাচ্ছি হোটেলে। বন্দিপুরে অদ্যই আমাদের শেষ রজনী। আগামীকাল আমরা রওনা দেব ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 27শে অক্টোবর 2025। আপনারা দেখেছিলেন যে গত দুদিন আমরা বান্দিপুরে ছিলাম, বান্দিপুর ন্যাশনাল পার্কের একদম কাছে এই খানস গুফাতে। আমাদের সফরের আজকেই অন্তিম দিন। আমাদের ফেরার ট্রেন অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর থেকে, তো আমরা আজকে মাইসুর হয়ে ব্যাঙ্গালোর মুভ করে যাচ্ছি এবং আগামীকাল সকাল 11টা নাগাদ আমাদের ট্রেন দুরন্ত এক্সপ্রেস। তো আমরা যাওয়ার পথে এখন আমরা মাইসুর প্যালেস দেখে তারপরে ব্যাঙ্গালোরে ঢুকবো। সঙ্গে থাকুন, স্টে টিউন ফর মাইসুর প্যালেস। আমরা বন্দিপুর থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। বন্দিপুর থেকে মাইসুরু প্যালেস প্রায় 71 কিলোমিটার পথ। বন্ধুরা, আমরা চলে এসেছি এখন মাইসুর প্যালেস। আমার পেছনে যে আর্কটা দেখছেন, এটা দিয়ে ঢুকতে হবে প্যালেসে। আর নিউ প্যালেস যেটা, সেটা এর ভেতরে। মাইসুর প্যালেসের হিস্ট্রি কিন্তু প্রচুর প্রাচীন। এখানকার ওয়াদিয়ার ডাইনেস্টির যে রাজারা, তাদের অফিসিয়াল রাজপরিবারের প্যালেস হচ্ছে মাইসুর প্যালেস। 14th সেঞ্চুরিতে প্রথম প্যালেসটা তৈরি হয়, ওল্ড ফোর্ট যেটা বলে। এরপরে বহুবার কিন্তু ওই ওল্ড ফোর্ট আগুনে পুড়ে যায়। এটা এখানকার একটা অভিশাপের মতন ব্যাপার, এবং বহুবার পুড়ে যায়, বহুবার তৈরি করা হয়। 1887 সাল থেকে 1912 সালের মধ্যে এই মাইসুর প্যালেস কনস্ট্রাকশন হয়েছিল, এবং 1896 সালে তখনকার যে রাজপরিবার এখানে ছিলেন, সেই রাজপরিবারের একটা বিবাহ অনুষ্ঠানে পুরনো যে প্যালেসটা 1896-এ সেই পুরনো প্যালেসটা পুরো ধ্বংস হয়ে যায়, আগুনে পুড়ে যায়। তারপরে এখানকার যে রাজা তখন ছিলেন ওয়াদিয়ার ডাইনেস্টির, কৃষ্ণরাজ ওয়াদিয়ার, তিনি তখন এখানকার সেই সময়কার একজন ব্রিটিশ আর্কিটেক্ট হেনরি ইরউইনকে এই নতুন প্যালেস কনস্ট্রাকশনের দায়িত্ব দেন, এবং 1897 থেকে 1912-এর মধ্যে এই নতুন প্যালেস তৈরি হয়। টোটাল কস্ট পড়েছিল অ্যাপ্রক্সিমেটলি 42 লাখ রুপিস তখনকার দিনে। চলুন প্যালেসের ভেতরটা এবার দেখুন। সপ্তাহে 7 দিনই খোলা থাকে এই মাইসুরু প্যালেস, সকাল 10টা থেকে বিকেল 5:30 অবধি। এন্ট্রি ফি প্রাপ্তবয়স্কদের জন্য 120 টাকা, 18 বছরের নিচে যারা তাদের জন্য 70 টাকা। মাইসুর প্যালেসের নিজস্ব গভর্নমেন্ট ওয়েবসাইট আছে, সেখান থেকে অনলাইন টিকিট আগেই করে নিতে পারেন। সেক্ষেত্রে কনভিনিয়েন্স চার্জ নিয়ে এন্ট্রি ফি পড়বে 121 টাকা 18 পয়সা। প্যালেসটি সুবিশাল হলেও খুব সুন্দর ব্যবস্থা করা আছে। কোনটা আগে দেখবেন কোনটা পরে দেখবেন সেই নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এমন সুন্দরভাবে বোর্ড লাগানো আছে এবং দড়ি ও ব্লক সাহায্যে গাইড করা আছে যে অটোমেটিক্যালি যেগুলো দেখার সেগুলো সবকটি এক এক করে দেখে আপনি এক্সিট পয়েন্টে পৌঁছে যাবেন। একটু এগোতেই পেয়ে গেলাম মাইসুর প্যালেসের বিখ্যাত প্রাইভেট দরবার হল। সোনা আর ফিরোজের অদ্ভুত ব্লেন্ডিং দেখতে পাবেন এখানে। রাজকীয় বলতে যে ঠিক কি বোঝায় সেটাই দরবার হলে না এলে আপনারা উপলব্ধি করতে পারবেন না। এই দরবার হলের এক প্রান্তে আছে বিখ্যাত সোনার সিংহাসন। এই সিংহাসনের যার টোটাল ওজন প্রায় 280 কেজি, যার মধ্যে 70 থেকে 75 কেজি শুধুই সোনার। একমাত্র দশরের সময় এই সিংহাসন পাবলিকদের দেখার জন্য অ্যালাউ করা হয়। ওয়াদিয়ার রাজা এবং রানীদের লাইফ সাইজ পোর্ট্রেট আপনারা পাবেন করিডোরে। এই জায়গাটা একসময় ছিল রেসলিং কোর্টিয়ার্ড। মহারাজা কৃষ্ণরাজা ওয়াদিয়ার চতুর্থ রাজত্বকালে ব্যবহার করা হতো রূপোর এই সিংহাসনগুলো। খেয়াল করলে দেখবেন ইউরোপীয় সিংহাসনের আদলে তৈরি এইগুলো। মূর্তিটি প্লাস্টার অফ প্যারিসের। মহারাজা কৃষ্ণরাজা ওয়াদিয়ার চতুর্থের। মাইসুর প্যালেসের প্রতিষ্ঠা কার্যে ওনার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
এখন আমরা চলে এসেছি পাবলিক দরবার হলে। রাজকীয় ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী এই পাবলিক দরবার হল, যার দৈর্ঘ্যে প্রায় 43 মিটার এবং চওড়ায় প্রায় 13 মিটার এবং প্রাসাদের দ্বিতলে অবস্থিত। একসময় এখানেই রাজা সাধারণ মানুষদের সাথে দেখা করতেন, তাদের সমস্যা শুনতেন এবং গুরুত্বপূর্ণ ঘোষণা করতেন। তাই এই হলটি শুধু সৌন্দর্যের জন্য নয়, ইতিহাসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। মাইসোর প্যালেসের বাইরের কম্পাউন্ডে আপনারা পাবেন বেশ কয়েকটি হিন্দু মন্দির। তার মধ্যে একটি এই শ্রী প্রসন্ন কৃষ্ণস্বামী মন্দির। ভিতরে চলছে বিবাহের উৎসব এখন। এটি আরেকটি মন্দির, শ্রী শ্বেতা বরাহ স্বামী মন্দির। আমরা এখন চলে এসেছি আরেক ঐতিহাসিক শহরে, শ্রীরঙ্গপটনা। শ্রীরঙ্গপটনার বুকে দাঁড়িয়ে আছে এক নীরব অথচ গৌরবময় স্মৃতিচিহ্ন, গম্বাজ। মহান শাসক টিপু সুলতানের সমাধি, যেখানে তার সঙ্গে শায়িত আছেন তার বাবা হায়দার আলী এবং মা ফাতিমা ফখরুন্নেসা। চারপাশে সবুজ বাগান আর সুউচ্চ সাইপ্রাস গাছের মাঝে দাঁড়িয়ে থাকা এই স্থাপত্যটি এক অসাধারণ শান্ত পরিবেশ তৈরি করে। দূর থেকেই চোখে পড়ে এর বিশাল কালো সাদা গম্বুজ, যা ইসলামী স্থাপত্য শৈলীর এক অনন্য উদাহরণ। ভিতরে প্রবেশ করলেই দেখা যায় চকচকে কালো মার্বেলের স্তম্ভ আর সূক্ষ্ম নকশায় সাজানো দেওয়াল। সোনালি কাজ করা কাপড় দিয়ে ঢাকা সমাধিগুলো এক গভীর শ্রদ্ধা ও ইতিহাসের অনুভূতি এনে দেয়। গম্বাজ শুধু একটি সমাধি নয়, এটি এক মহান ইতিহাসের স্মারক, যেখানে প্রতিটি ইটের মধ্যে লুকিয়ে আছে বীরত্ব, আত্মত্যাগ আর এক রাজবংশের গল্প। আমরা এখন মাইসোর ব্যাঙ্গালোর হাইওয়েতে। এই পথে ইন্দুভলু বলে একটি জায়গায় পেলাম নিউ সংক্রান্তি ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানেই আমরা সেরে নিচ্ছি আজকের লাঞ্চ। মাইসোর প্যালেস থেকে বেঙ্গালুরু প্রায় 140 কিলোমিটার পথ, 2.5 থেকে পৌনে 3 ঘন্টা সময় লাগবে। আমরা পৌঁছে গেছি বেঙ্গালুরু। এখানে আমাদের আজকে রাত্রিবাসের ঠিকানা মাগাজি কমফোর্ট ইন। আসুন হোটেল এবং রুমগুলো আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা আসুন, এই মাগাজি কমফোর্ট ইনের রুমসগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এটা আমার রুম, ডবল বেডেড রুম। বেশ বড় সাইজের রুম, কিন্তু ওয়েল ডেকোরেটেড। এখানে দেখুন প্রথমেই ঢুকে একটা ওয়ার্ডরোব আছে, বড় আলমারি ইনফ্যাক্ট। এখানে জিনিসপত্র রাখার জন্য আলাদা জায়গা করা আছে। ঘরে টিভি আছে, আর এদিকে বেশ বড় সাইজের আরেকটা টেবিল উইথ আয়না, চেয়ার্স আছে, রোটেটিং চেয়ার। আবার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর রেখেছে রুমের। এই দিকটা সম্ভবত হ্যাঁ পুরো টানা জানলা আছে, দেখুন এখান থেকে বাইরের ভিউটাও পাওয়া যাবে। আর এইদিকে বাথরুমটা দেখিয়ে দিই আপনাদের, বেসিন, ওয়েস্টার্ন টয়লেট, আর এখানে 24 আওয়ার হট ওয়াটার। আজ 28শে অক্টোবর সকাল সকাল আমরা সেরে নিচ্ছি ব্রেকফাস্ট। আজ আমরা রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। দুপুর 2:40 আমাদের রিটার্ন ফ্লাইট ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে। আমাদের এই 3 পর্বের অফবিট সাউথ ইন্ডিয়া ভ্রমণ সিরিজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। যে সমস্ত বন্ধুরা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল বেল আইকন টিপে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এমন নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশন আপনারা যথাসময় পেয়ে যান।
খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।